হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে ভিউজ কম হলেও ক্ষতি নেই এপিসোড 14-এ আমরা কথা বলবো লুকা গুয়াদাগিনো পরিচালিত, জেন্দায়া, মাইক ফেস্ট এবং জোশ ওকনার অভিনীত রোম্যান্টিক স্পোর্টস ড্রামা ছবি চ্যালেঞ্জার্সকে নিয়ে, যেটা এই বছরই মুক্তি পেয়েছে। আমি ছবিটার ব্যাপারে আসছি, তবে এই যে পরিচালক লুকা, তার আমি এর আগে একটা ছবি দেখেছি, কল মি বাই ইয়োর নেম, যে ছবির মধ্যে টিমোথি ছিলেন, যাকে আপনারা সকলেই চেনেন, প্রচণ্ড জনপ্রিয় একজন অভিনেতা, এবং সেই ছবিটা আমার ব্যাপক লেগেছিল। হ্যাঁ, ফার্স্ট হাফটা যেভাবে ছবিটা এগোচ্ছিল, প্রচণ্ড ড্রাই একটা স্লো পেস ড্রামা, যেটার ক্লাইম্যাক্সটা গিয়ে ছবিটা দেখলে তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি কেন ওই পেসটা ছবিটার, কেন ওই নেচারটা ছবিটার, এবং ক্লাইম্যাক্সটা হার্ড হিটিং ছিল। যখন আগুনের সামনে গিয়ে টিমোথি বসে, আমার ওই দৃশ্যটাতে আমি যা ফিল করেছিলাম ভিতরে, আমি আজও সেটা ভুলতে পারি না। ফলত এই ছবিটার থেকে আমার একটা সার্টেন এক্সপেকটেশন ছিল। এখন সবার আগে আমি যেটা বলতে চাই, এই সিনেমাটা নিয়ে আলোচনার আগে, চ্যালেঞ্জার্স নিয়ে আলোচনার আগে, ভিউজ কম হলেও ক্ষতি নেই, এর এপিসোড কম আসে কেন? দেখুন, এর দুটো কারণ আছে। একটা যেটা আপনারা ভাবেন সেটাই, যে কোথাও একটা তো আমাদের লেজিনেস রয়েছে, যে আমরা খেটে কাজ করি না, সেটা 20%। বাকি 80% রিজনটা কি জানেন? আমি এমন সমস্ত সিনেমা নিয়ে এই পার্টিকুলার সেকশনে কথা বলতে চাই যেটা আমাকে নাড়িয়ে দিয়েছে, এমন একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, আমি ভালো খারাপে যাচ্ছি না, এমন একটা এক্সপিরিয়েন্স দিয়েছে যে এক্সপিরিয়েন্সটা আমাকে কখনো কোনো সিনেমা দিতে পারেনি। ভালো সিনেমা প্রচুর দেখি, খুব ভালো দুর্দান্ত কিছু প্রচুর দেখি, কিন্তু হয়তো সেই ধরনের এক্সপিরিয়েন্স আমি অন্য কোনো সিনেমা দেখে অলরেডি পেয়ে গেছি। তো চ্যালেঞ্জার্স একটা এমন সিনেমা যেটা আমাকে একটা এমন এক্সপিরিয়েন্স দিয়েছে যেটা আমার অন্য কোনো সিনেমা দেখে হয়নি। এখন সেটা তো আমাকে পেতে হবে, সেই ধরনের সিনেমা তো আমাকে দেখতে হবে। আমি তো চাইলেই চলো আজকে এই সিনেমাটা দেখলাম, আমার একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স দেবে, তাহলে এটা নিয়ে কালকে একটা ভিডিও করে দেবো। এইভাবে ভিউজ কম হলেও ক্ষতি নেই এই পার্টিকুলার সেকশনটা আমরা করিই না। এখন অতীতে এরকম অনেক সিনেমা দেখেছি যেগুলো আমাকে এমন এক্সপিরিয়েন্স দিতে পেরেছে যেটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে তার আগেও আমি সেরকম এক্সপিরিয়েন্স পাইনি, তারপরেও আমি সেরকম এক্সপিরিয়েন্স পাইনি। কিন্তু সেই সিনেমাটা আবার যে রিভিজিট করবো, আমার না করতে ভয় লাগে। যদি এবার আমার সিনেমাটা অতটা বেশি ভালো না লাগে, তাও মাঝে মাঝে রিভিজিট করি পুরোনো অনেক সিনেমা, এবং তখন ভিউজ কম হলেও ক্ষতি নেইতে ভিডিও করি, কিন্তু চেষ্টা করি যতটা না করা যায় আর কি। কারণ ওই যে এক্সপিরিয়েন্সটা যদি ট্যাম্পার হয়ে যায়, সেটার একটা ইনসিকিউরিটি সবসময় মনের মধ্যে কাজ করতে থাকে। ছবিটা যেরকম আমি দেখেছি, যতটা সর্বোচ্চ পর্যায়ে ছবিটা আমার কাছে রয়েছে, ততটাই সর্বোচ্চ পর্যায়ে চিরকাল থেকে যাক, এটাই আমার টার্গেট মোস্টলি থাকে। আচ্ছা, এবার যদি চ্যালেঞ্জার্সে ফিরে আসি, যেরকমটা বললাম, চ্যালেঞ্জার্স একটা রোম্যান্টিক স্পোর্টস ড্রামা। আপনি যখন হঠাৎ করে একজন ইন্ডিয়ান অডিয়েন্স হিসেবে এই ছবিটা দেখতে যাবেন, এই ছবিটা আপনার খুব অদ্ভুত লাগবে। মানে একটা স্পোর্টস ড্রামা যে এরকম হতে পারে, এত বেশি উইয়ার্ড হতে পারে, এত বেশি অদ্ভুতুরে হতে পারে, সেটা জাস্ট ভাবা যায় না। মানে এই ছবির যে চরিত্রগুলো, তিনটে প্রধান চরিত্র, বেসিক্যালি একটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, তার সঙ্গে সঙ্গে একটা স্পোর্টস যেটা হচ্ছে টেনিস। প্রথম কথা হচ্ছে এই যে টেনিসকে নিয়ে স্পোর্টস ড্রামা, এটা আমরা দেখতে পাই না। আপনি ক্রিকেট নিয়ে দেখবেন, আপনি ফুটবল নিয়ে দেখবেন, হকি নিয়েও আমাদের দেশে হয়েছে, দাবা নিয়েও হয়েছে, কিংবা আমাদের দেশে মিল্খা সিং এর বায়োপিক হয়েছে, ভাগ মিল্খা ভাগ, মেরি কমের হয়েছে। ফলত আমরা নানান ধরনের দেখেছি স্পোর্টস ড্রামা, কিন্তু টেনিসকে নিয়ে আমরা কোনোদিন দেখিনি, অন্ততপক্ষে আমি তো দেখিনি। আমার তো মনে পড়ছে না টেনিসকে নিয়ে কোনো স্পোর্টস ড্রামা ভারতবর্ষে হয়েছে বলে। সেখান থেকে ইটসেলফ এই ছবিটা প্রথমেই খুব ফ্রেশ হয়ে যাচ্ছে। এবার ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি শুনেই আপনার মনে হবে তো প্রচুর দেখে ফেলেছি, ভারতবর্ষে তো একেবারে ছড়াছড়ি ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, ইনফ্যাক্ট গোটা বিশ্বজুড়েই হয়েছে। কিন্তু এই ছবিটা যত ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি আপনি দেখেছেন, সব থেকে বেশি আলাদা। আপনি মাথার থেকে ভুলেই যান যে ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি আমি একেবারে গুলে খেয়ে ফেলেছি, এর মধ্যে আর কিছু খেলবার জায়গা নেই, এ নিয়ে আর নতুন কোনো ছবি হতে পারে না, নতুন কোনো দিশা আমাদেরকে এই জনরার মধ্যে দেখানো যেতে পারে না। চ্যালেঞ্জার্স আপনার যাবতীয় যা চিন্তাভাবনা, কারণ আমি প্রিমাইসটা পড়েছিলাম ছবিটা দেখবার আগে, আমার মনে হয়েছিল ঠিক আছে ভাই চলো এমনি দেখছি, এটাকে নিয়ে ভিডিও করবো, অ্যাট দি ফার্স্ট প্লেস আমার প্ল্যানই ছিল না। কিন্তু সিনেমাটা এত ভালো যে আমাকে সত্যি বলতে ভিডিও করতেই হতো। চ্যালেঞ্জার্সের প্রিমাইস সম্পর্কে জাস্ট হালকা করে ধারণা দিচ্ছি আপনাদেরকে, স্পয়লার আমি এখনই সেরকমভাবে দেবো না, ডিটেলসে আলোচনা করবার সময় হালকা ফুলকা সামান্য কিছু স্পয়লার হতে পারে, খুব একটা যে আপনাদের জন্য ছবিটা কেটে যাবে সেরকম ব্যাপার একেবারেই নয়, কারণ আফটার অল এটা একটা ড্রামা, ফলত ড্রামা কখনো এক্সপিরিয়েন্স নষ্ট করে দেওয়া যায় না। তো গল্পটা খানিকটা এরকম যে শুরুতে একটা খুব বড়, খুব ইম্পর্টেন্ট একটা টেনিস ম্যাচ চলছে, জেন্দাকে আমরা দেখতে পাচ্ছি, দুজন প্লেয়ারের খেলা টেনিস ম্যাচটা সে বসে বসে দেখছে, উপভোগ করছে। এখন এই যে তিনজন ক্যারেক্টার, দুজন প্লেয়ার এবং জেন্দা, তাদের একটা পূর্ব ইতিহাস রয়েছে, বুঝতেই পারছেন, লাভ ট্রায়াঙ্গুলার, সেটার মধ্যে কোনো ধরনের লুকিয়ে রাখবার বিষয় নেই। কিন্তু যেভাবে স্ক্রিন প্লে লেভেলে খেলা হয়েছে, মানে সবার আগে তো প্রশংসা করবো, এখানে আমি ক্যারেক্টার্সের ব্যাপারে আসছি, কিন্তু স্ক্রিন প্লে এই ছবির বিভৎস। মানে এখানে যেভাবে টাইমলাইন টু টাইমলাইন শাফেল করা হয়েছে, আপনি ভাবতে পারবেন না, মাথা খারাপ হয়ে যাবে। মানে এত বেশি শাফেল করা হয়েছে, জাস্ট টাইমলাইনের পর টাইমলাইন আসতে থাকছে। আপনি শুরুতে ভাববেন যে আচ্ছা একটা পাস্টের টাইমলাইন থাকবে, একটা প্রেজেন্টের টাইমলাইন থাকবে, যেটা আমরা ছবিতে দেখি। আচ্ছা, পাস্টের থেকেও ব্রাঞ্চ বেরোলো, অর্থাৎ আমরা পাস্টে দেখতে পাচ্ছি 13 বছর আগের গল্প, হঠাৎ করে দেখলাম 12 বছর আগের গল্প, তারপর দেখছি 8 বছর আগের গল্প। ভালো কথা, পাস্টে টাইমলাইন বেরিয়েছে, ব্রাঞ্চ বেরিয়েছে, প্রেজেন্টের টাইমলাইনে আবার ব্রাঞ্চ বেরোচ্ছে। হঠাৎ করে আমরা প্রেজেন্টের টাইমলাইন দেখতে দেখছি 7 দিন আগে, 14 দিন আগে,
হঠাৎ করে বলছে কিছুদিন আগে, মানে এরকমভাবে টাইমলাইন বের করতে থেকেছে। এবার তাতে কি হয়েছে, একটা খুব সোজা সাপটা গল্প যখনই, এটাই তো স্ক্রিন প্লের মজা, যে একটা সোজা সাপটা গল্পকে আপনি জীবনের কোন এপিসোডটাকে, ক্যারেক্টারগুলো অডিয়েন্সকে আপনি কখন দেখাচ্ছেন, সঠিক জায়গায় প্লেসমেন্টটা হলে যে এই এপিসোডটা আপনি হাইড করে রেখে দিয়েছেন, যেটা 14 বছর আগে মেবি ঘটেছে, আপনি দেখাচ্ছেন একদম ক্লাইম্যাক্সের আগে, আর যখনই দেখাচ্ছেন সেটা অ্যাজ আ শক, অ্যাজ আ টুইস্ট আসছে। তো এই যে মজাটা, সেটা চ্যালেঞ্জার্স দেখতে দেখতে বিভৎস পাওয়া যায়। খুবই উচ্চমার্গের স্ক্রিন প্লে রাইটিং, মানে যখন প্রথমে আপনাকে বলা হচ্ছে এই ম্যাচটা খুব বড়, এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, টেনিস ম্যাচ দুজনের জন্যই, আপনি ঠিক আছে ভাই, ঠিক আছে, ওরা ইম্পর্টেন্ট বলছে, মেনে নিচ্ছি ইম্পর্টেন্ট, কিন্তু ফিল করা যাচ্ছে না। কিন্তু যখনই ওই ম্যাচটা একটু আপনাকে দেখানো হচ্ছে এবং তারপর চলে যাওয়া হচ্ছে পাস্টে, ওই 13 বছর আগে, তখন একটা ইভেন্ট দেখানো হচ্ছে, তখন আপনি ম্যাচটার ইম্পর্টেন্সটা একটু বেশি বুঝতে পারছেন। তারপর হয়তো দেখানো হচ্ছে প্রেজেন্ট টাইমলাইনে এসে 8 দিন আগে, তখন যে ইভেন্টটা ঘটেছে, আপনি তখন এই ম্যাচটার ইম্পর্টেন্সটা আর একটু বেশি করে বুঝতে পারছেন। তারপর হয়তো 8 বছর আগের গল্প দেখানো হচ্ছে, তারপর হয়তো 12 বছর আগের গল্প দেখানো হচ্ছে, তারপর তো কয়েক সপ্তাহ আগের গল্প দেখানো হচ্ছে। প্রচুর টাইমলাইনে জাম্প করেছে এবং একটা একটা করে পাস্টের ফ্ল্যাশব্যাক একটা ইভেন্ট দেখাচ্ছে। আপনি তখন রিয়েলাইজ করছেন এই ম্যাচটা এই ক্যারেক্টারগুলোর জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। টেনিসের ম্যাচগুলোতে যাতে অডিয়েন্স ইনভলভ থাকে, তাদের যাতে বোরিং না লাগে, তার জন্য নানান রকম ক্যামেরা অ্যাঙ্গেলস, নানান ধরনের শর্টস ডিরেক্টর ব্যবহার করেছেন, সেগুলো তো রয়েছে। কিছু লং শর্টস রেখেছেন, কিছু ক্ষেত্রে বলের মধ্যেই তিনি ক্যামেরা মাউন্ট করে দিয়েছেন। এমন একটা শট, মানে টেনিস খেলার মধ্যে আপনি ভাবতেই পারবেন না যে এভাবে শটটাকে নেওয়া যেতে পারে, সেটাই এখানে করা হয়েছে। সেটা তো রয়েছে, ছেড়ে দিন, কিন্তু একটা সময়ের পরে আপনি খেলাটার মধ্যে এত বেশি ইনভেস্টেড হয়ে যাবেন, কারণ আপনি ক্যারেক্টারগুলো লাইফে ইনভেস্টেড হয়ে যাচ্ছেন। মানে আলটিমেট ক্লাইম্যাক্স পৌঁছাতে পৌঁছাতে এত ব্যাক স্টোরি, এত ইভেন্ট আপনাকে দেখিয়ে দিয়েছে, তখন আপনি রিয়েলাইজ করছেন যে ক্যারেক্টারগুলো এই যে ম্যাচটা খেলতে নেমেছে এবং জেন্দায়া যে বসে দেখছে, এই ম্যাচটা ওদের কাছে কতটা বেশি গুরুত্বপূর্ণ, সেই রিয়েলাইজেশনটা যে জায়গায় ওরা রয়েছে, সেই জায়গায় যখন আপনি পৌঁছাবেন, ভাই ক্লাইম্যাক্সটা জাস্ট অন্য লেভেলের। মানে এই সিনেমার ক্লাইম্যাক্স নিয়ে প্রচুর আলোচনা করা যেতে পারে। একটা সিনেমা যেটার ক্যারেক্টার্স নিয়ে আপনি প্রচুর আলোচনা করতে পারবেন, একটা সিনেমা যেটার ক্লাইম্যাক্স নিয়ে আপনি প্রচুর আলোচনা করতে পারবেন। ইনফ্যাক্ট ছবিটা শেষ হয়ে যাওয়ার পর ক্যারেক্টারগুলোর লাইফ, প্রত্যেকটা 3টে ক্যারেক্টার, তাদের লাইফ কোন দিকে এগোলো, সেটা নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা যদি বন্ধুর সঙ্গে ডিবেট করতে পারেন, এর থেকে ভালো সিনেমা আর কি হতে পারে। আর যেহেতু ওপেন এন্ডিং দেওয়া হয়েছে, যেটা নর্মালি আমরা এই ধরনের ছবিতে এক্সপেক্ট করি না, সেটা কিন্তু কোথাও একটা ক্লাইম্যাক্সটাকে আরও বেশি বিউটিফুল, আরও বেশি ম্যাজিক্যাল করে তোলে এবং ডিবেটেবল করে তোলে। আপনি প্রচুর আলোচনা করতে পারবেন যে কি হলো এক্স্যাক্টলি, এবং টেনিসটা বুঝতে হবে। লাস্টে ফাইনাল ম্যাচের ফাইনাল মোমেন্টসগুলো এনজয় করবার জন্য, ফিল করবার জন্য টেনিসের রুলসগুলো একটু জানা সত্যি বলতে প্রয়োজন, তাহলে কিন্তু অনেক বেশি বোঝা যাবে। না জানলে যে আপনি ফিল করতে পারবেন না সেরকম ব্যাপার নয়, কারণ জীবনগুলো তো দেখিয়ে দিয়েছে 3টে চরিত্রে, আপনি বুঝতে পারবেন। কিন্তু রুলস জানা থাকলে এক্স্যাক্টলি কী হলো, কে জিতলো, কে হারলো, কি বৃত্তান্ত, আপনি সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবেন। এবার হতেই পারে যে আপনার ধারণাটা পুরোপুরি সঠিক নয়, কারণ ওপেন এন্ডিং এই জন্যই বললাম যে ইন্টারপ্রিটেশনের উপরে ছাড়া হয়েছে। আর যেভাবে ডিজাইন করেছে ক্লাইম্যাক্সটা, লাস্ট কয়েকটা মিনিট, মানে সেটা হুইপ্ল্যাশ বলে একটা ছবি আছে, সেই ছবিটার কথা আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে মনে করিয়ে দেবে। যারা দেখেননি হুইপ্ল্যাশও দেখতে পারেন, ভীষণ ভালো একটা সিনেমা। হুইপ্ল্যাশে লাস্ট যে 10-15 মিনিট সেখানে যা হয়, সেটা যেরকম কোনো ডায়লগ নেই, জাস্ট মিউজিক এবং ক্যারেক্টারদের ফেশিয়াল এক্সপ্রেশন, তারা কোনো কথা বলছে না, একে অপরের দিকে তাকাচ্ছে, ঠিক সেরকমই একটা ক্লাইম্যাক্স কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যালেঞ্জার্সে, যেটা এক্সট্রাঅর্ডিনারি, মাথা ঘুরিয়ে দেওয়া, প্রচণ্ড শকিং একটা ক্লাইম্যাক্স, বিভৎস লেগেছে আমার। এবং এই ছবিটার যে ক্যারেক্টার্সগুলো, আমি জাস্ট ভাবতেই পারি না যে এরকম ফ্লড ক্যারেক্টার্স নিয়ে 3টে প্রধান চরিত্র, ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি বুঝতেই পারছেন, 3টে ক্যারেক্টারই ফ্লড, 3টে ক্যারেক্টারই টক্সিক। আপনি মানে বুঝতেই পারছেন না যে আপনি কাকে ফিল, মানে কার জন্য ফিল করবেন, কার জন্য ইমোশনালি রুট করবেন। মানে আপনি ইনভেস্টেড কিন্তু হয়ে গেছেন ক্যারেক্টারগুলোর লাইফে, কিন্তু কোনো ক্যারেক্টারকে আপনি কিছুতেই সমর্থন করতে পারছেন না, কোনো ক্যারেক্টারের আপনি কিছুতে ভালো চাইতে পারছেন না, আবার কোনো ক্যারেক্টারে আপনি যে বিশাল খারাপ চাইছেন, যে ক্ষতি হোক চাইছেন, ব্যাপারটা সেরকমও নয়। নর্মালি ভারতবর্ষের যে ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, আমরা কি চেয়েছি, যে কোনো দুজনের মিলন হয়ে যাক। একটা বায়াসনেস আমাদের থাকেই সবসময়, যে এই মালটা হচ্ছে বাজে মাল, ও যা খুশি হোক ওর মা, কিন্তু দুজনের মধ্যে মিলন হয়ে যাক। কিন্তু সেই জিনিসটা আপনি এই ছবিটার মধ্যে চাইতেই পারবেন না। মানে আপনার মনে হবে যে এই 3জনের মধ্যে যে কোনো দুজনের যদি মিলন শেষ অবধি হয়, সেটা আলটিমেট ডিজাস্টার হবে। এরা একে অপরের জন্য একেবারে সঠিক নয়, এরা একে অপরের জন্য একেবারে ফিট নয়।
মানে একে অপরের জন্য চরমভাবে আনহেলদি, দুজনই দুজনের জন্য বা তিনজনই তিনজনের জন্য আনহেলদি। গ্রে ক্যারেক্টারদের লাইফে অডিয়েন্সকে ইনভেস্টেড করা প্রচণ্ড বেশি কঠিন। একটা ছবি, সেখানে অনেক রকমের ক্যারেক্টার্স রয়েছে, তার মধ্যে একটা ক্যারেক্টার ধরুন গ্রে ক্যারেক্টার, না ভালো না খারাপ, সেই ক্যারেক্টারটা লাইফে ইনভেস্টেড করা ইটসেলফ টাফ। সেখানে একটা ছবি দাঁড়িয়ে রয়েছে তিনটে ক্যারেক্টারের ওপরে, তিনটে ক্যারেক্টারই গ্রে, তিনটে ক্যারেক্টারের মধ্যে আপনি কোথাও ভালো দেখছেন, কোথাও আপনি খারাপ দেখছেন, মূলত আপনি টক্সিক জিনিসপত্র, একে অপরের প্রতি অ্যাবিউসিভ আচরণ দেখতে পাচ্ছেন, সবসময় সেটা মানে ফিজিক্যাল নয়, সেটা মেন্টাল। তারপরও অডিয়েন্সকে তখনই ইনভেস্টেড করা যাবে যখন তিনটে গ্রে ক্যারেক্টারই বিভৎসভাবে লেখা। মানে এখানে ক্যারেক্টারগুলোকে যেভাবে লিখেছে, প্রথম কথা হচ্ছে স্ক্রিন প্লে রাইটিং বিভৎস, আমি সে ব্যাপারে আসছি, কিন্তু এখানে ক্যারেক্টারগুলোকে যেভাবে লিখেছে না, প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে লেখা, প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন, এবং যখন আপনি একটু একটু করে চিনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, প্রথম 10-20 মিনিটে ক্যারেক্টারগুলোকে খুব অচেনা লাগে, যখন আপনি বোঝা শুরু করেন এবং আপনার বোঝা শেষ হয় না, আপনি ছবিটা শেষ অবধি অ্যাকচুয়ালি ক্যারেক্টারগুলো ডিফাইন্ড হতে থাকে, একটা একটা করে দৃষ্টান্ত আসে আপনার সামনে, একটা একটা করে ফ্ল্যাশব্যাক আসে, এবং আপনি বুঝতে পারেন যে আসলে এই ক্যারেক্টারগুলোর ভেতরটা আসলে কি। এবং যখন আপনি বুঝবেন, একটা একটা করে ইভেন্ট আপনাকে প্রচণ্ড হার্ডলি সেগুলো হিট করবে। ইমোশনালি বলছি না, কিন্তু একটা মানুষকে আপনি ধরুন চিনতে পাচ্ছেন তার একটা কাজের দ্বারা, সেটা তো একটা হিট করে, সেই হিট করার কথাটা এখানে আমি বলছি। এবং এখানে আমি পার্টিকুলারলি জেন্দার ক্যারেক্টারটা নিয়ে কথা বলতে চাইবো। সেই ক্যারেক্টারটা টেনিস নিয়ে অবসেসড, শি ওনলি লাভস টেনিস, শি ওনলি লাভস হার গেম, সে আর কাউকে ভালোবাসে না, কোনো মানুষকে সে ভালোবাসে না। এই ক্যারেক্টারটা টেনিসের জন্য জাস্ট পাগল, মানে শি ওনলি ওয়ান্টস টু বি উইথ সামওয়ান হু ইজ অবসেসড উইথ টেনিস জাস্ট লাইক হার, হু ওনলি ওয়ান্টস টু প্লে টেনিস অ্যান্ড হ্যাজ অ্যাসপিরেশনস ফর হিমসেলফ। এরকম একটা মানুষের সঙ্গে সে থাকতে চায়, সে জাস্ট একটা র্যান্ডাম কারোর সঙ্গে থাকতে চায় না। যখন এখানে ক্যারেক্টারটার একটা জায়গাতে চোট লাগে, ভিউজ কম হলে ক্ষতি নেই, তো আমরা হালকা ফুলকা তো প্লট পয়েন্টস নিয়ে আলোচনা করি, খুব সামান্যই করবো, যদিও খুব ডিটেলসে ঢুকবো না। এবার চোট লাগার জন্য সে তো নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, কিন্তু শি ওনলি নোজ টেনিস, তার একটাই মাত্র স্কিল রয়েছে। ফলত সেই মানুষটা এত তার অবসেশন যে শি ওয়ান্টস টু কোচ সামবাডি, এবং সেখান থেকেই মানে এই ক্যারেক্টারটারই যে টেনিসের প্রতি ভালোবাসা, ওর কাছে ভালোবাসা মানেই হচ্ছে টেনিস, এই যে অবসেশনটা, সেটা কোথাও একটা এই ছবিটাকে বা এই ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, এই যে আমি বলছি ডিফারেন্সটা, মানে অন্যান্য কোনো ট্রায়াঙ্গুলার লাভ স্টোরির সঙ্গে আপনি এটাকে জাস্ট কানেক্টই করতে পারবেন না। চ্যালেঞ্জার্স একটা সম্পূর্ণ ফ্রেশ ছবি, কারণটা কিন্তু এখানে জেন্দার ক্যারেক্টারটা। বাকি দুটো যে পুরুষ চরিত্র রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু দুর্দান্তভাবে লেখা, হ্যাঁ, এবং সেই ক্যারেক্টারগুলোর মধ্যেও এমন জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা দেখে মনে হবে যে বাহ, এটা তো ইউনিক, এই ধরনের ক্যারেক্টার তো আগে দেখিনি। কিন্তু ভালো করে ভেবে দেখলে আবার কিছু ট্রেটস এরকমও রয়েছে যেগুলো আমরা নানান ছবিতে হয়তো দেখেও ফেলেছি, একদম 100% ইউনিক নয়। কিন্তু জেন্দার ক্যারেক্টারটা ভাই আমি অন্য কোনো ছবিতে বোধহয় দেখিনি। মানে সিরিয়াসলি বলছি, এত টক্সিক ক্যারেক্টার আমার দেখতে দেখতে না গন গার্লের কথা প্রচণ্ড মনে পড়ে যাচ্ছিল। যারা গন গার্ল ছবিটা দেখেছেন তারা খুব ভালো মতো বুঝতে পারবেন। টক্সিক নারী চরিত্র, যদি মহিলা টক্সিক হয়, নর্মালি আমরা দেখতে পাই যে একটু পুরুষ মানুষদের দিকেও টক্সিসিটি বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু যদি মহিলার একবার টক্সিক হয় ভাই, মাথা খারাপ করে দেবে, সেটা কিন্তু সবসময় মনে রাখতে হয়। মানে এখানে জেন্দার ক্যারেক্টারটা মানে সে যেন রিয়েল লাইফে কারোর ওয়াইফ না হয়, মানে এইটুকু তো বলতেই পারি। আমি জাজ নর্মালি ক্যারেক্টার্স থেকে খুব একটা বেশি করতে চাই না, কিন্তু এরকম যদি ওয়াইফ হয় তাহলে তো ভাই একদম 12টা 5 বেজে গেছে সেই পুরুষের। মজার ব্যাপার হচ্ছে ট্রেন্ট রেজনার এবং আর্টিকাস রস, যারা বেসিক্যালি চ্যালেঞ্জার্সের মিউজিক করেছে, তারাই কিন্তু মিউজিক করেছে গন গার্ল ছবিটার। ফলত টক্সিসিটি একে অপরকে টক্সিক পার্সনরা ঠিক কোনো না কোনো রকমভাবে আর কি খুঁজেই নেয়, সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। যদিও এটা মজার ছলে বলছি কথাটা, অ্যাকচুয়ালি ডেভিড ফিঞ্চারের অনেক ছবিতেই এই দুজন ভদ্রলোক তারা কিন্তু মিউজিক দিয়েছেন। এখন এই ছবিটার মিউজিককে নিয়ে আলাদা করে কথা বলতে হবে। এক তো গ্র্যামি পেয়েছে, বেস্ট স্কোর পেয়েছে, আপনারা সকলেই হয়তো জানবেন যারা একটু খোঁজখবর রাখেন চ্যালেঞ্জার্স ছবিটা। বিভৎস মিউজিক, মানে এই ছবির যে মিউজিকের ট্রিটমেন্ট সেটা অন্য কোনো ছবিতে দেখা যায়নি। মানে আমি অন্তত পক্ষে এরকম একটা ছবিতে এরকম একটা মিউজিক, একটা সাউন্ডস্কেপ আমি জাস্ট ভাবতেই পারছিলাম না। মানে আমি দেখছি ছবিটা আর ভাবছি যে সাউন্ডে কি করেছে এখানে। টেরিফিক ইউজ অফ ইলেকট্রনিক মিউজিক এবং ডায়লগ রাইটিং এত ভালো, মানে আমি ছোটো ছোটো কিছু শব্দ বলছি, আপনারা ডটসগুলো কানেক্ট করবেন ছবিটা দেখতে দেখতে, বলে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়, মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, জেন্দার ক্যারেক্টারটা হোমরেকার শব্দটার ব্যবহার করে, যেটা অর্থ হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন আপনারা ঘর ভাঙানি, আমাদের দেশের ভাষায় বললে। এবং সেই ঘর ভাঙানি কেন ও নিজেকে বারবার ডায়লগের মধ্যে ওই ওয়ার্ডটা কেন আসছে, আপনারা ছবিটা দেখা শেষ করবার পর ভালো করে একটুখানি ভাববেন। কিংবা
আরেকটা ক্যারেক্টার রয়েছে, ঠাকুমার ক্যারেক্টার, তার স্ট্রোকের বিষয় রয়েছে। আপনার ছবিটা দেখবার পর এই পার্টিকুলার বিষয়টা নিয়ে, যেটা সামান্য কিছু সিনে হালকা ফুলকা এসছে, সেটাকে নিয়ে একটুখানি ভাববেন। অন্যদিকে সিনেমার একদম শুরুতে একটা সিন রয়েছে, যে সিনটা আপনি জাস্ট অ্যাবি দেখে ফেলবেন, আপনার ইম্পর্টেন্সটা আপনি তখন বুঝতে পারবেন না। পরে সিনেমাটা দেখা শেষ করবার পর যদি আপনি সিনগুলোকে নিয়ে ভালো করে ভাবেন, চরিত্রগুলোকে নিয়ে, গল্পটাকে নিয়ে ভালো করে ভাবেন যে এক্স্যাক্টলি হলোটা কি, তখন আপনার সিনটা মনে পড়তে বাধ্য। একটা চরিত্র আর একটা চরিত্রকে আই লাভ ইউ বলছে, উল্টো দিকের চরিত্রটা সে কিন্তু আই লাভ ইউ টু বলছে না, সে বলছে আই নো বলছে, আই লাভ ইউ টু কিন্তু বলছে না। এই জায়গাগুলো কিন্তু এত ডিটেলিংয়ের সঙ্গে করা হয়েছে, যেগুলো আপনি অ্যাট দি ফার্স্ট প্লেস বুঝতে পারবেন না, কিন্তু তারপর আপনি বুঝবেন যে কেন ওই সিনটা রাখা হয়েছিল, কেন ওরকম ডায়লগ রাখা হয়েছিল, কেন ওই শব্দটা ওই ক্যারেক্টারটা কথা বলবার সময় ব্যবহার করেছিল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু এই সিনেমাটাকে একটা প্রচণ্ড স্পেশাল সিনেমাতে পরিণত করে। এখন এই সিনেমার মধ্যে কোনো কি খারাপ দিক নেই? অনেকেই বলবে যে দাদা তোমার স্বভাবই হচ্ছে সব জায়গা থেকে খারাপ, কিন্তু যারা দেখেছেন ছবিটা বা যারা দেখবেন, আমার সঙ্গে একমত কিনা আপনারা কমেন্টে এসে আমাকে জানিয়ে যাবেন। এই ছবিটার মধ্যে সব ভালো, এর থেকে ভালো ছবি আমি খুব কম দেখেছি সত্যি বলতে, ব্রিলিয়ান্ট ছবি। কিন্তু এখানে জেন্দার যে মেয়ের চরিত্রটা, তার গল্পে আসলে সেভাবে কোনো দরকার কিন্তু নেই। ভালো করে আমরা যদি ভেবে দেখি, স্ক্রিন প্লের মধ্যে সেভাবে কিন্তু কোনো ইম্পর্টেন্স ওর বোঝানো হয়নি। জায়গা কিন্তু ছিল, উচিত কিন্তু ছিল সেটা করাটা, যে মেয়েটার জন্য কি এক্সট্রা বার্ডেন এই ক্যারেক্টারগুলোর উপরে পড়ছে, সেই একটা অ্যাসপেক্ট খোলা ছিল, ওপেন ছিল। আমি ভাবছিলাম ছবিতে সেটা কখন ইউজড হবে, কিন্তু সেটাকে ইউজ করাই হলো না। একটা বাচ্চা মেয়ে, তার তো একটা বার্ডেন রয়েছে। মানে আপনি যে জীবনযাপনটা করছেন, এই ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, কমপ্লেক্স ব্যাপার স্যাপার, সেগুলো আপনি যখন টিনেজার তখন হতে পারে, কিন্তু যখন আপনি অ্যাডাল্ট, আপনার সন্তান আছে, বিষয়টা অতটা ইজি নয়। সেই অ্যাসপেক্টটাই কিন্তু ছবিটা গেল না, যাওয়া উচিত ছিল বলে আমার মনে হচ্ছে। ছবিটা তাহলে আরও অনেক বেশি খুলে যেত। বাট হ্যাভিং সেড দ্যাট, এটা একটা ব্রিলিয়ান্ট সিনেমা। আমার মনে হয় না আপনি এরকম কোনো কিছু দেখেছেন। আমি তো এরকম চ্যালেঞ্জার্সের মতন ছবি আমি আর, মানে এর কোনো রেফারেন্স পয়েন্ট নেই। বিভৎস একটা ছবি হয়েছে, বিভৎস ছবি। আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।